এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের ভালুকা উপজেলার বর্তা গ্রামের আব্দুস সালাম ভাইয়ের বাড়িতে। সালাম ভাই একজন শখের বংশীবাদক। তিনি প্রায় 40-45 বছর আগে তিনি বাঁশি বাজানো শেখেন এবং পরবর্তীতে তিনি এই বাঁশি তৈরি এবং বিক্রির ব্যবসায় জড়িয়ে পড়েন। এই ব্যবসাটি পরবর্তীতে তিনি জীবিকা হিসেবে বেছে নেন এবং এই দীর্ঘ বছর যাবৎ তিনি বাঁশি বিভিন্ন হাট বাজারে বিক্রি করে আসছেন এবং এই বাঁশি বিক্রির অর্থ দিয়েই তিনি তার সংসারটি পরিচালিত করেন। ওনার এখন বয়স হয়েছে, তিনি আগের মতন আর বাঁশি বাজাতে পারেন না। আগে গ্রামের হাট বাজারে প্রচুর বাঁশি বিক্রি হতো, এখন আগের মতন আর বাঁশি বিক্রি হয় না। ওনার এই বাঁশি বিক্রির অর্থে তিনি সংসার পরিচালিত করেছেন, এখনও করছেন। তিনি একজন হতদরিদ্র মানুষ। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, তিনি শ্বাসকষ্টে ভুগছেন। এজন্য তিনি শ্বাসকষ্টের রোগের জন্য তিনি চিকিৎসা নিচ্ছেন এবং সময় সময় তিনি ওষুধ সেবন করতে হয় তাকে। আজকে আবারও আমরা এসেছি এই সালাম ভাইয়ের বাড়িতে। ইতিপূর্বে আমরা সালাম ভাইয়ের বাঁশি বাজানো এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটি প্রতিবেদন তুলে ধরি। আজকে ওনার সঙ্গে কথা বলবো এবং ওনার এই বাঁশি এবং ওনার শারীরিক এবং সাংসারিক নানা বিষয় নিয়ে আজকে ওনার কাছে ওনার কথাগুলো জানার চেষ্টা করব। আপনি কেমন আছেন? মোটামুটি ভালো স্যার। আমি কিছুদিন যাবৎ শ্বাসকষ্টই ভুগতেছি। শ্বাসকষ্ট খুবই কষ্ট হয়ে গেছে। চিকিৎসা নিচ্ছেন? মোটামুটি নিয়েছি আর কি, চিকিৎসা নিতেছি। আপনার আর্থিকভাবে কোনো সমস্যা আছে কি? আর্থিকভাবে তো সমস্যা আছেই, আর্থিকভাবে সমস্যা আছে স্যার। এই টাকা পয়সা কিভাবে ম্যানেজ করছেন? টাকা পয়সা তো ম্যানেজ করছি, কিছু টাকা পয়সা আনছিলাম স্যারের কাছ থেকে। টিউনো স্যারে দিয়েছিলাম আমার কিছু টাকা পয়সা। টিউনো স্যারে কিছু টাকা পয়সা দিয়েছেন চিকিৎসার জন্য। ওনার টাকা পয়সাটা দিয়ে কিছুদিন আমি ওষুধ খাইছি। এখন তো টাকা পয়সা খোলা যাচ্ছে, টাকা নাই আর। এখন চিন্তা ভাবনা করতেছি যে টাকা পয়সা কই পাই। তো ব্যবসাও তেমন একটা না, ব্যবসা সুবিধা না। চিন্তা ভাবনার মধ্যে আছে আর কি। কতদিন যাবৎ হাট বাজারে বাঁশি বিক্রি করতে যান না? 4-5 মাস। এই হাট বাজারে কোনো হাট বাজারে এই বাঁশি বিক্রি করতে যান না? 5 মাসের মধ্যে 2 দিন গেছিলাম বাঁশি বিক্রি করা। এই শুক্রবার দিন গেছিলাম, আর আগে মাঝখানে একদিন গেছিলাম। এই গেছি আর কি। বাঁশি বাজানোর সময় আপনার কেমন লাগে? বাঁশি বাজানোর সময় তো ভালোই লাগে। বাঁশি যখন বাজাই তখন তো মনের মধ্যেও ভালো লাগে, কিন্তু অসুখ যে আমার যে শ্বাসকষ্ট এটা নিয়ে তখন তো বুঝুন যে না একটা কষ্ট আছে। ওই কষ্টের মধ্যে যে একটা সুখ, তখন এই সুখ দুঃখটা যে দূর এক মিলাই বাঁশি ফুয়াই। কী করাম, যে 2টা বাঁশি বিক্রি করতে তো টেহা ভাইয়াম, একটা ওষুধ বড়ি খাইবার ভরাম কিনা, এই আর কি। এই যে দীর্ঘদিন যাবৎ আপনি বাঁশি বিক্রি করতে পারেন না, এতে আপনার সাংসারিক অবস্থা কেমন? সাংসারিক অবস্থা তেমন একটা ভালো না, মোটামুটি দিকে আছি। সেই ঋণমিন করে চলতেছে আর কি। ঋণমিন করে চলি। বাড়ি হলে কিছু পঞ্চঘাটটা আছে নিগুলি, ছাগল বসি আছে নিগুলি বিক্রি করতেছি। মুগামুগি হাঁস মুরগিতে বিক্রি করে চললাম আর কি এই দিন ভরা। এই যে আপনি মানে চলছেন, এই বাড়ির গৃহপালিত বিভিন্ন পশু পাখি এবং শাকসবজি বিক্রি করে আপনি সংসার চালাচ্ছেন, কোথায় চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থতা হওয়ার ক্ষেত্রে কী ধরনের পরামর্শ চিকিৎসক আপনারা দিছে? সুস্থতার লাগে পরামর্শ ডাক্তারের কাছে গেলে তো ডাক্তারের প্রেসক্রিপশনই দেয়। প্রেসক্রিপশনের মতন ওষুধ খাইবার গেলে তো লাগে টেহা। তো এই টেহাদা কুলাই তারি না। এক প্রেসক্রিপশনে যে ওষুধ কিনবার গেলেও 1000 টেহা লাগে। ওষুধের যে দাম লে শ্বাসকষ্টের, তে টেহা দেয় কুলাইবার পারি না ওষুধ।
এই যে লেগে চিকিৎসা থেমা জায়গা যখন টেহা হয় ওষুধপাতি কিছু কিনে আনতারি খাই, টেহা না থাকলে তুই বেতাই এই অবস্থায় চলছে আর কি। এই সারা বছর আপনার কি কিনে খেতে হয় না জমির ধান কিছু পাওয়া যায়? সারা বছরই কিনে খেতে হয়। এই বছর আবার 2-2.5 কাঠা খেত আমি রাখছিলাম বছরিকভাবে আর কি। 4,000 টাকা লাগে বছরে করলে খেতটাও ভাই 4-5 মণ 27 মণ ধান হইলে এটা পাই, বর্গা বাজি আর কি। এটা এই তো লিবার ক্ষেত রুয়ে আলছি কষ্ট করে টাকা বিন্দি করে আর কি। এই যে ক্ষেত রুয়ে হারলাম নিজে তৈরি করতে পারছি না, 2টা কামলা লিয়ে রয়েছি। ঠান্ডার মধ্যে নামতে পারি না, ঠান্ডার মধ্যে নামলে শ্বাসকষ্ট হয়ে যায়, এই অবস্থা। ভালো হইতে কেমন সময় নিতে পারে? আমার মনে হয় স্যার যদি আমি ভালো, আল্লাহ আমার ভালো করে, সে আমার ট্রেন লাগে যে আর কিছু ওষুধপাতি যদি খাইতে পারতাম তাইলে সে ওষুধপাতিটি খাইছে এতে আমার ট্রেন আগ্রহ লাগে, আরও কিছু ওষুধপাতি খাইতে পারলে আমি ভালো হয়ে যেতাম, আমার কাছে লাগে আর কি। আল্লাহ ভালো করে দিত আমার, যে ওষুধপাতি খাইছে এতে আমি এই ওষুধপাতি না খেলে এত মরে যেতাম আমি। আল্লাহ এই বাসায় রাখছে আমারে, আর কিছু ওষুধপাতি খাইতে পারলে তাহলে আমার মনে হয় হাইরা সুস্থ হয়ে যেতাম গা। এমন কোনো স্মৃতি আপনার জানা আছে যে হাট বাজারে বাঁশি বিক্রি করতেছেন, ওইখানে এমন এক ঘটনা ঘটছে সেটা আপনার এখনো মনে পড়ে? আছে তো অনেক ঘটনা। বাঁশি বিক্রি করছি, বাঁশি বিক্রি করা গেলে সবার কাছে এই সুরটা ভালো লাগে না। কেউ কেউ আছে এই সুরটা খুবই ভালো পছন্দ করে, কেউ কাছে ভালো লাগে না। এরকম অনেক স্মৃতি আছে আমার কাছে। কিছু কিছু লোক আছে খুবই খিট খাইলা ঠেলা মার, এই কের বাসি ভয়তেছেন, এই সেই নানান কিছু খারাপ ব্যবহার করে, হেই বালছে আমি এটা করতে লিয়েছে চহনতে এই সেই। পরে আবার এর পাশে আমি খারিয়ে হলে তোর সুর বাজাই না, একা গেছি আমি। যদি দেখি যে আমি যে লোকের কথা কই পারলে আমার সমান সদস্য করবো, এরপরে দেখি যে পাশে আবার লোক খারিয়ে ওঠে, ওরাও হেকুনি আল্লাহ করতে জানি লোক ফাটাই দেয়, প্রতিবাদ করলে এই না বেড়া ব্যবসা করতেছে তোমার কাছে এত খারাপ লাগে, হ্যাঁ তোমার শুনতে এত কষ্ট লাগে, হ্যাঁ তোমার কানে তোলা লাগাইছো, ওটা কি চুরি করতেছে, বাঁশি বাজাইতেছে বেচতেছে, বাঁশি বেচছে বেলার জীবিকা উদ্ধার করতেছে, তার চুরি করে না, এত তোমার খারাপ লাগে, তুমি তো ব্যবসা করতেছো না। দোকান ফাটের লোকেরা এরকম ধরনের ক্রিটিসাইজ অনেক কি করে। আবার অনেকে মানুষ ছোটা নেতা দেয় করে এইগুলি করা তো ঠিক না, বেড়া ব্যবসা করতেছে। এরপরও আছে কিছু কিছু লোক আছে চেঁচে করে, হ্যাঁ সবাই তো আর সমান না, পরে মনের মধ্যে মাহেনি জল্লা এই লোকের বনমনি ভাবি যে এই লোকে তো বুঝছে না, তার তো আমি কোনো ক্ষতি করছি না, বাঁশি বাজাইতেছি এটা তো খারাপ না। মানুষের কেউ অনেক মানুষ আমার কয় বাজাইবে লেগিয়া এই বেড়া এরম হরে, হ্যাঁ এরম আর কি ঘটনা। আচ্ছা, আপনি তো অনেক হাটেই আপনি গেছেন বাঁশি বিক্রি করতে। আপনার ভালুকা স্থানীয় হাট ছাড়াও মানে আশপাশের কতগুলো হাট বাজারে আপনি মানে বাঁশি বিক্রি করতেন, এবং কোন হাটে সবচেয়ে ভালো বিক্রি হইতো আপনার বাঁশিগুলো? বাঁশিগুলি সবচেয়ে বিক্রি হয় মাওনা চৌরাস্তা, মাওনা চৌরাস্তা, ওখানে মানুষও ভালো, শিল্প এলাকা, বাঁশির দামগুলিও ভালো পাওয়া যায়। ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকাও গেছি বাঁশি বিক্রি করা, মাওনা, এমনি বর্মির বাজারে, মলিকবিরির বাজারে, বালুকার বাজারে, এমনি মামিসিং টাউনে, মুক্তাগাছা, এন্দাকেরে সখীপুর, এবার বাটাজোর, কাছিনা, অনেক বাজারে গেছি, মনে নাই এত সব বাজার, অনেক বিভিন্ন বাজারে গেছি। তো সবচেয়ে বেচা কিনে হয় মাওনা চৌরাস্তায়, মাওনার বাজারটা এখানে বাসি বিক্রি হয় ভালো, এখানে অনেক লোকজন, এখানে সবার হাতে মানুষের কাছে পয়সা পয়সা না থাকলে তো ফুর্তি হতে পারে না। তো বালুকা দেখা যাইতেছে যে বাসি বেশি 50 টাকা, মাওনা একটা বাসি বিক্রি করে দেয়, ওই বাসি নেই 100-150 টাকা কিনে নেয়। এখন তো মাওনায় যেতে পারি না 2-3 বছর দিকে, মনে তো চায় বাইকে হেন, কিন্তু শরীরে তো ধানে কলায় না, এই অবস্থায় আছি আর কি। জানটা যে আমার ভালো হইতো তে আবার মামলা বাসি বেশি ধরতাম, চিন্তা ভাবনা করি যাতাম তো রেখে যায় আমি এই বুড়া বসা বাসি বেসা যে ময়রা ডরে জায়গা থেকে আনবো মারে এরম হয়ে অন্তরা রেখে যায়, এবার মন ধরে আর সত্য কথা।
আচ্ছা, মানে আপনি মানে এই বছরের কোন মাসে কোন সময়টাতে আপনার বাঁশি বিক্রি প্রচুর বাঁশি বিক্রি হয়, আপনার উৎপাদনও বাড়ে? বাঁশি বিক্রি করাটা উৎপাদন বেচা কিনে হয় বেশি ফাল্গুন মাস থেকে শুরু হইব। ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, একের আশ্বিন মাস ধরে ধুমধারাকে বেশি হইব। হ্যাঁ, একরকম একে চৈত মাসও বেশি বেশি সবচেয়ে বেশি বেচা কিনা হয়। চৈত মাসে যে বিভিন্ন মেলা লাগে, ফাল্গুন মাস হতে আরম্ভ হয়ে যাব বেচা কিনে। এখন তো আর ফাল্গুন মাস বেচা কিনে হইলে কি হইব, বাসি তো মানে তৈরি করবার পারতেছি না, জানে করা না আর কত ব্যস্তার দামতে তো আর আমার সংসারের মধ্যে কোনো অভাবই থাকতো না, টেহার কোনো সমস্যা হইতো না। টেহা তো কামাই করছি, টেহা কামাই করে তো টেহা রাখবার পারছি না, খরচ করছি, বুঝতে পারছি না যে এরকম হইব। আমাদের আমি অ্যাভেলেবেল টেহা কামাই করছি, বাসির ইচ্ছা বহু টেহা কামাই করছি, কিন্তু যেরকম কামাই করছি খরচ করছি এরকম করে আছে। বুঝবার পারছি না, যে বুঝতাম যে না আমার শৈলী এরকম হইব, তাইলে এর মধ্যে টাকা পয়সা রাখতাম তো লাখ লাখ টাকা হইতো না। এই একটা ভুল করছি আমি আমার জীবনে। এই বাঁশিগুলা তৈরি এখন কে করছে? বাঁশি তৈরি করে দেয় এখন বাড়ি তৈরি করে দেয়, আমি সেল করি। আমি বাঁশটা সংগ্রহ করে এনে দিই এলাকাতে। তবে আমারও তো বাঁশ কিছু বাঁশ আছে, ওটা তো চলে না, তো কিনাও আনতে হয়। 4 মাস ধরে তো টোটালি বদ্ধ ব্যবসা, বই করছি বাড়িতে। কী করলাম, শ্বাসকষ্ট একদম জানা ব্যবসা। বাঁশিগুলো আসলে তৈরি করলে কি ধরনের বাঁশ আপনারা ব্যবহার করেন? বাঁশের মধ্যে অনেক জাত আছে। একটা হইলো নলি বাঁশ, এটা দেশি। তারাই বাঁশ, যেমন তারাই বাঁশগুলি, এই যে এটা হলো তারাই বাঁশ, এটার ফুর অনেক লম্বা হয়। এই যে বাঁশগুলো এটা তো তারাই বাঁশ, বাঁশের কোয়ালিটিও বাঁশও ভালো। এই যে একটা ফুর, এটা বললো 1.5-2 হাত লম্বা একটা ফুর, এই বাঁশটা এরা সবচেয়ে, এই বাঁশের মান ভালো, বাঁশটাও ভালো হয়। এটা হইল তারাই বাঁশ। আর যেটা দেশি নলের বাঁশিও আছে আমার কাছে মনে হয়, দেখাই আপনাদের। দেশি নল হইল এই যে দেশি নলের বাঁশি, এইগুলি পুর বেশি লম্বা হয় না, ছোটো ছোটো। এটা দেশি নল, এইটা দেশি নল, এটা দেশি নল। এই বাঁশির মানও কম। এটা যারা নাকি বাঁশি বাজাইতে পারে এরা তো বাঁশ বই দেখেছি না। নলের বাঁশি এটার দামি এক্সট্রা। আর যারা তারাই বাঁশের বাঁশি, যেমন এই যেটা তারাই বাঁশ, এই বাঁশিটার মান ওইটার চেয়ে অনেক। ওইটা 5টা বাঁশি বেচলে যে দাম হইব, একটা বাঁশি বেচলে এই দাম হয়। এই বাঁশগুলি সংগ্রহ করার লাগে আমাদের এলাকা তো আছে, কিন্তু সংগ্রহ করাটা কঠিন। বিভিন্ন জায়গার মধ্যে মানুষের খোঁজ লইলে পাওয়া যায়। যেমন দেখা যায় এই যে এই সব টাকা বার করছিলাম এই আখালিয়াতে, আশেপাশে এই সব পেলাম না। একটা সব পেয়েছিলাম আখালিয়া, আরেকটা পেয়েছিলাম সৌকিপুর। এরকম এই জায়গায় জায়গায় পাওয়া যায়, খুঁজলে কঠিন খুব এগুলো বার করা বাঁশগুলি। আর নল বাঁশ তো অ্যাভেলেবেল, যে সব বাঁশগুলি অ্যাভেলেবেল পাওয়া যায়। পাইলে কি বলতে বাঁশির দাম কম দামি বাঁশি, তৈরি বাঁশের বাঁশি এটা দাম বেশি হয়, বাঁশও ভালো হয়, পুরগুলি সিধা সিধা লম্বা পুর। 67 বছর আপনার বয়স চলছে। আচ্ছা, এই 67 বছর বয়সে এখন আপনার কিভাবে অবসর সময়গুলো কাটাচ্ছেন? অবসর সময় যে 4টা মাস আমি কাটাইতেছি খুবই কঠিন। খালি মনে হচ্ছে যে বাজারও যাই, মানুষ মেলাও যাই, একা বাড়ির মধ্যে বয়ে থাকতেও ভালো লাগে না। বাঁশি তৈরি করো, তুই যে 4-5 মাসের মধ্যে শুক্রবার দিন বাঁশি লইয়া তুলে গেছি গা, ভালো লাগে না। মানুষ মেলা চললে অভ্যাস ঘুরতেই, কিন্তু মানুষ ছাড়া তো ভালো লাগে না। আপনার পরিবার আপনারে মানে সর্বক্ষেত্রে কিভাবে দেখাশোনা করে, কি ধরনের আচার ব্যবহার, আপনার সাথে সম্পর্কটা কেমন মধুর ওনার সাথে? আমার পরিবারে আমার ভীষণ ভালোবাসে। সে আমার পরিবারে যে আমারে হেল্প করে আর যে ভালোবাসে, পরিবারের ভালোবাসাটা এখনও বাচ্চা রয়েছে। আমি
আনালে আমার তাহার কথা না। আমারে গরম পানিতে শুরু আমি তো ঠান্ডা পানি খাইবে দিতে না, সারাদিনই গরম পানি করে দিব। গোসলের পানি গরম, খাওয়ার পানি গরম। এই যে সন্ধ্যার আগেতেই কাপড় চোপড় গর্ত দিবার কইব, ঠান্ডা লাগাইবার পারত না, শ্বাসকষ্ট এরকমভাবে আমার দীক্ষা রাখে। আর ঠান্ডাও খাওয়াইতো না, যাই খাওয়া কম বেশ টাটকা আমার গরম গরম খাওয়ায়। খুবই আমার ভালোবাসে, ভীষণ ভালোবাসে আমার পরিবারে। আমি দোয়া করি পরিবারে আল্লাহ হাতে বাজারে হোক। আমার মনে হতো পরিবারের আগে যাই আমি, কিন্তু আমি দোয়া করে যাই আমার পরিবারে আল্লাহ বাঁচায় রাখে। ভীষণ ভালোবাসে আমার পরিবারে, এত ভালোবাসে। ওটাও মাঝে মাঝে কান্দে, তুমি মরে গেলে আমি বাঁচতাম না। ভাবির সাথে আপনার বিয়ের আগে থেকে কি জানাশোনা ছিল না বিয়ের পরে জানাশোনা হয়েছে? বিয়ার আগে থেকে জানাশোনা হয়ে গেছে, না জানাশোনা পরিচয় হয়েছে আর কি। এমনি পরিচয় হয়ে গেছে বিয়ার আগেই, তার তো পরিচয় হয়ে আরও তো তার বগল করে গেছে, এই আমার নিচেটাই না। আমাদের এখানে বেড়াইতে আসছিল, পরে আমার দীক্ষা হেরা ওই ভালো বসে গেছে আমার। ওরা আমার বলছে যে না, তোমার ছাড়া আমার আর কোনো বিয়া করতাম না। আচ্ছা, ভাবি ছাড়াও অন্য কোনো মানে নারী কি আপনার প্রতি মানে দুর্বল হয়েছে, কিংবা আপনার মানে আপনার সাথে প্রেমের বা একটা সম্পর্ক তৈরির জন্য কেমন আগ্রহ ছিল, এই ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা? আমার বাবির ছাড়াও অনেক মেয়েরে আমার ভালোবাসছে, এলাকারও আছে কেউ কেউ, অনেক মেয়েরাই ভালোবাসছে। কিন্তু একজন একান্ত তো বন্ধ দিতেছি আমি। তো তারা যে ভালোবাসলে কি যেন আমি কথায় দায়বদ্ধ হয়ে গেছি গা। অন্ত তার যে বানা করি, সে ডাইরেক্ট আমার বাসির বাজনায় এনে আয়া সে আমারও ভালোবাসে গেছে যে না, তুমি আমার এনে যাইবা বাটাজোর, আমি তোমার জন্য অপেক্ষা হয়ে থাকবো, তুমি না বিয়া করলে আমার আমি কোনো হলে বিয়া বইতাম না। তখন তারই ভালোবেসে বেশি এই মেয়েরা আসলে আমার বলে না, আমি তো কেন ভালোবেসে আছি। এরাও তো মেয়েরা তো পাইবার লাগে বিভিন্ন ফার্মপট্টি মারছে, বহুত কিছু মারলে কি বা কেন কথায় দায় বলতে গেছি আমি। এরপর বিয়ার পরও তো অনেক মেয়েরাও হয়েছে, মেয়েরা এরকমভাবে ফার্ম মারছে কে মানুষের বউ একটা দুইটা তিনটা তাই। আমি বলি না, একটা করছি এখানে আমার জায়গা জমি নাই, আমি বিয়া করে কেরাম যারা আছে এটা সংসার করতেছি, দোয়া করি তোমরা, তোমার দোয়া করি বালা জায়গা থেকে বেয়া তোমার। মানুষের তো মানুষেরই ভালোবাসে। এই বাঁশি বিক্রির মাধ্যমে আপনার সংসারে কেমন সচ্ছলতা আপনি পেয়েছেন? এতে আপনার ছেলে মেয়েরা কিভাবে তাদেরকে মানে পরিচালিত করছেন, এবং তারা কিভাবে পড়ালেখা এবং কর্মে কিভাবে এগিয়ে যাচ্ছে, এই সম্পর্কে জানতে চাই। আমি বাসি বেচাকালে যখন তো আমার ইয়ং বয়স, তখন যে কোনো জায়গার মধ্যে বাজারের মধ্যে গেলে ভালো বেচা কিনি করছি, টাকা পয়সা অনেক হয়ে গেছে গা। ওই টাকা পয়সা দেয় সংসার চালাইছি তোমার একটা, কোনো সমস্যা হয়েছে না। ওই টাকা পয়সা দেয় ছেলের মেট্রিক করে লেখাপড়া করাইছি, ছেলের বিয়া করাই আলছি। তারও ছেলেরও দুই নাতি হয়ে গেছে, একটা নাতি হয়েছে, মেয়ে হয়েছে, আর একটা ছেলে হয়েছে। তারা আল্লাহর রহমতে ভালো মতো নিয়ে চলতেছে। ছেলের বয়স ছেলে তাদেরকে সংসার আল্লাহ করে নিছে। আমরা দুই বুড়া বুড়ি আর কি আছে বর্তমানে, তারাও ভালাই চলে। আমি তো আর কি চলতারি না, আমার ব্যবসা বাণিজ্য যেরকম আছেন আগের মতো নাই। তারা আল্লাহর মতো ভালো চলতেছে, পোলার বউরাও আল্লাহর মতো ভালাই চলে। এই দুইটা নাতিরও লেখাপড়া তারা করাইতেছে। চিকিৎসার ব্যাপারে আপনি কতটুকু সচেতন? চিকিৎসার জন্য আমি খুবই সচেতন। থাকলে কি আমি তো টাকার লগেই পারি না, পয়সা লাগবো অনেক। বললো যে তোমার ওষুধ খাইয়ে যেতে হইব। এই যে ওষুধগুলি লাগতেছে এইগুলি এই সব ওষুধই কয়েক জাতের ওষুধ, এগুলি কিনা খাইতে হইব। যখন তো তোমার রোগ ভালো হয়ে যাব তখন তো চেক আপ করু লাগবো, পরীক্ষা করু লাগবো, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা। কিন্তু পরীক্ষা নিরীক্ষার মধ্যে বহুত ব্যয়বহুল টেহা লাগে, ওষুধ কিনলেও টেহা লাগে। বর্তমানে ওষুধ কিনবার গেলে মাথা খারাপ হয়ে যায়, যে ওষুধের দাম এবেলায় চিন্তা করি জাল্লা
কিবা কিনম এই টেহা কই ফাইম বিরাট ওষুধের দামগুলি হল ওষুধ কিনবার গেলে এইবেলে মাথা খারাপ হয়ে থাকা আর বাঁচতাম না কীভাবে বাঁচতাম যে ওষুধের দাম ভ্যাকসিনেশনের ওষুধ যদি এটাতে হেডা কিনুন লাগে কোনো একটা ওষুধের দাম কম নাই সব ওষুধ 60-70 দামের উপরে আছে একটা এগুলি কই ফাইম এত টাকা কম দামের বুড়ি নাই এগুলি তো টাকার দরকার যদি আর কিছু ওষুধপাতি খাইতাম আমি তে লাগে যে আমি অনেক আমার উপকারিত। সামনের দিনগুলোতে আপনার কি করার পরিকল্পনা আছে আপনার? সামনের দিনগুলোর মধ্যে আমার পরিকল্পনার মধ্যে আল্লাহর কাছে কই যে আল্লাহ যতদিন আমার বাঁচায় রাখা এতদিন তো একটা কিছু কইরা খাওয়া লাগবো। কইরা খাওয়ার মধ্যে মানে যে ব্যবসাটারেও ধরে রাখছি যে টুকটাক এই ব্যবসাটাও করাম, বাড়ির মধ্যেও কিছু গৃহস্থালি করাম। এই হাতে গৃহস্থালি করলেও টাকা পয়সা লাগে, কৃষি কাজ করবার গেলেও এটারও একটা ক্যাশ পুঁজি লাগে। বাসি না ফোয়াইলে তো কৃষি কাজটা আছে করবার পারাম, এটা তো কষ্ট কম। কৃষি কাজের মধ্যে যে কিছু ক্ষেত খোলা রইলাম এটা খালি রইলে আর কাটলে আচ্ছা। আর বাঁশির মধ্যে তো অনেক কষ্ট, বাঁশ আনুর লাগে, ফোয়াল লাগে, পেছন লাগে, বিরাট একটা কঠিন ব্যাপার। তাইলেও এটার মধ্যে টেহা বেশি, বাঁশি বিক্রি করার মধ্যে এটা ভীষণ টেহা পাওয়া যায়। কেন ব্যবসাত গেলে অনেক টেহা পাওয়া যায়, ইনকাম এটার চাহিদা বেশি, এটা ইনকাম বেশি গৃহস্থালির আমার কাছে আর কি। তো যদি বাচ্চা তাই আর কি, তো এইটা ব্যবসা ধরে লাগবো, ব্যবসা কিছু করেও লাগবো, ব্যবসা না করলে কিবা চলাম। জীবনের শেষ পর্যন্ত আপনি বাঁশি বিক্রি করে যেতে চান? হ্যাঁ, এছাড়া জীবনের শেষটাই বাঁশি বিক্রি করে চলবার চাই। কেলিয়া মানুষের কাছে হাত বাড়াইলেও একান যে আমি অসুস্থ, আমার কিছু টাকা পয়সা দিন, এটাও আমার কাছে লজ্জা লাগে। কেলে মানুষের কাছে তো হাত বাড়ানো এটা খুবই কষ্টের ব্যাপার, আমার কাছে খুবই একটা লজ্জিত লাগে। দীর্ঘক্ষণ বাঁশিবাদক সালাম ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি। সালাম ভাই যে বিষয়গুলো আমাকে জানিয়েছেন যে তিনি অনেক কষ্ট করে সংসারটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাঁশি বিক্রি আগের মতন হচ্ছে না। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থতার কারণে তিনি ঠিকঠাক বাঁশি বিক্রিও করতে পারছেন না। তিনি এই অবস্থায় তিনি চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন। তিনি সুস্থ হয়ে আগের মতন বাঁশি বিক্রি করে যেতে চান এবং বাঁশি বিক্রির টাকায় তিনি সংসারটা পরিচালিত করতে চান। তিনি একজন সহজ সরল মানুষ। এই বর্তা গ্রামের সবাই ওনাকে পছন্দ করেন এবং ওনার এই বাঁশি বাজানো সবাই ওনাকে উৎসাহ দেন এবং সহযোগিতা করেন। তিনি হতদরিদ্র মানুষ হলেও তিনি অন্যের মুখাপেক্ষী নন। তিনি নিজের পরিশ্রম, মেধায় এবং শক্তি দিয়ে তিনি কাজ করেন, বিভিন্ন হাট বাজারে ঘোরেন এবং নিজের তৈরি করা বাঁশি বিক্রি করেন। যে অর্থ তিনি লাভ হয় সেই অর্থে তিনি তার সংসার এবং নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওনার ছেলে রয়েছে, তার ছেলেও কাজ করেন, ওনার নাতি রয়েছে, তারা স্কুলে পড়াশোনা করেন। তিনি এবং ওনার স্ত্রী ওনারা এই বাঁশি বিক্রির টাকায় ওনাদের সংসার চলে। এই বাঁশি বিক্রি ছাড়াও তিনি কিছু জমিতে চাষাবাদ করে থাকেন, বাড়িতে হাঁস মুরগি পালন করেন এবং বিভিন্ন শাকসবজি তিনি বাড়ির আঙিনায় রোপণ করেছেন। সেগুলো থেকে যে ফসল পাওয়া যায় এবং বাড়তি আয় হয়, সেই টাকা দিয়েও তিনি সংসারের খরচ তিনি চালাতে পারেন। ওনার এই জীবন সুন্দরভাবে তিনি পরিচালিত করেছেন এবং করে যাচ্ছেন। ওনার যে ইচ্ছা, আগ্রহ নিজেকে এই পেশায় এবং তিনি সৎভাবে নিষ্ঠার সাথে তিনি নিজেকে শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চান। এই বাঁশি বিক্রির মাধ্যমে তিনি জীবনের শেষ সমাপ্তি ঘটাতে চান বলে তিনি ওনার কথায় তিনি আমাকে জানিয়েছেন।